ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা গতকাল অবহিত হয়েছেন, বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে যে 42,949 প্যানেলে হেভিওয়েটের রেকমেন্ডেশন লিস্ট গেছে এবং তারা বহাল তবিয়তে চাকরি করছে। অর্থাৎ 42,949-এর মধ্যে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে যোগ্যদের জায়গাগুলোকে অযোগ্যগুলো ঢুকে বসে আছে। কার্যত সেটাই কিন্তু হয়েছে প্যানেলে। তো যাই হোক, সে প্যানেল তো যখন এই মামলা সরাসরি মহামান্য ডিভিশন বেঞ্চে উঠবে, তখন গোটা বিষয়টাই সামনে আসবে। দুধ কা দুধ পানি কা পানি হবেই, জাস্টিস আসবে। যারা এতদিন ধরে চোখের জল ফেলেছে, যে সমস্ত যোগ্যরা হাতড়ে বেরিয়েছে অযোগ্যদের কারণে, যারা স্কুলে যেতে পারেনি, তাদের শাস্তি ভগবান লিখে রেখেছে, তাদের চাকরি যাবেই। তো তাছাড়াও যে বিষয়টা আপনাদের দেখাবো, গতকাল কাট অফ সংক্রান্ত মামলায় জাস্টিস বিশ্বজিৎ বসু একটা মন্তব্য করেছেন যে কম মেধাসম্পন্ন হয়ে সার্ভিস করবে, এটা হতে পারে না। বিচারপতি বিশ্বজিৎ বসু এটা বলেছেন, লাইভ স্ট্রিমিং আপনারা দেখতেও পাবেন কথাগুলো। 42,949 কাট অফ মামলায় পর্ষদের দেওয়া রিপোর্ট রেগে ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি বসু। তার কারণ হচ্ছে যে রিপোর্ট গতকাল পেশ করা হয়েছিল, সেই রিপোর্টে ওই 8 বছর পরে মামলা করেছে, 7 বছর পরে মামলা করেছে, প্যানেল এক্সপায়ারি করেছে, এই সমস্ত হাজি বিজি জিনিসগুলো তারা দিয়েছে ওখানে একটা রিপোর্টে। কার্যত তার প্রেয়ার ছিল যে আমি একটা জেলায় কাট অফ গেছে 10, আমার নাম্বার সেখানে আমি 20। আমি কেন একজন জেনারেল ছেলেমেয়ের কাট অফ যদি 10 হয়, তাহলে আমি একজন 20 পেয়ে বা 17 পেয়ে বা 18 পেয়ে কেন প্যানেলের বাইরে আমি থাকবো? আমার তো চাকরি করার কথা 8 বছর ধরে। এইটা হচ্ছে মামলা। এর এগেনস্টে বিশ্বজিৎ বসু স্যার বলেছিলেন যে রিপোর্ট দিতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ হাতে করে রিপোর্ট নিয়ে এসে তারা বলেছে যে দেখুন, 7 বছর পরে মামলা করেছে, ফ্রেঞ্চ শিটার, তারা ঘুমিয়েছিল, তারা ব্রেকআপ তালিকা দেখেও তারা জাগ্রত হয়নি, প্যানেল এক্সপায়ার করে গেছে, বাগেরা। বিশ্বজিৎ বসু কার্যত সেই রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে মামলায় হচ্ছে, সেই মামলা হচ্ছে মান্থলি লিস্ট 223 নম্বর আইটেম, যে WP নম্বর 26-213/2024, এটাও কাট অফ মামলা। এবং এর পরেরটাও 224 যেটা আছে, পুরো লাইভটা দেখবেন। লাইভটা গতকালকে আছে, ইউটিউবে পেয়ে যাবেন, সেই লাইভ সরাসরি দেখবেন আপনারা। এবং ওখানেই পুরো মন্তব্যটা করেছে দিব্যেন্দু চ্যাটার্জি, তাদের অ্যাডভোকেট ছিল, এবং তারপর কথাবার্তাগুলো বলা হয়, রিজার্ভেশন নিয়ে প্রসঙ্গ ওঠে গতকাল। এবং কার্যত বিশ্বজিৎ বসু হক চুকিয়ে যায় ব্যাপারটাতে, যে এমনটা হয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট তো ছুড়ে মারলেন কাট অফ মামলায়, যে আপনি এই সমস্ত হাজিবিজি লিখছেন কেন? আপনার একটা সিম্পল কোশ্চেন, কৌশিক চৌধুরী ছিল মনে হয় এর অ্যাডভোকেট পর্ষদের, তো তাকে বলেছে যে আপনি হিজিবিজি লিখছেন কেন? আপনার একটা সঠিক কথা ওখানে লিখুন, যে ইয়েস অর নো। ও ক্লেম করছে যে আমি লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পেয়েছি। আপনি রিপোর্ট দেবেন যে হ্যাঁ কি না, ও কি বেশি নাম্বার পেয়েছে নাকি কম নাম্বার পেয়েছে। তো সেখানে গিয়ে সেই রিপোর্ট কার্যত ফেরত দিয়ে দেয় পর্ষদকে, যে পরের দিন এই রিপোর্ট ঠিকঠাক করে মামলাটাকে সোমবার রেখেছে আবার। তো কার্যত এই হচ্ছে ব্যাপার। তো গোটা হিয়ারিং পর লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা পুরোটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন কী হারে দুর্নীতি হয়েছে। একটা জেনারেল কাট অফ মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, যে মামলার ক্ষেত্রে বলছি, যার যার নাম্বার 26-221/2024, এখানে 10.252 কাছে কাট অফ। প্রার্থীদের উইদাউট অ্যাপটিটিউড টেস্ট, তাদের নাম্বার কারো 14, কারো 15, কারো 16, কারো 13, যে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ ছাড়াই। তাহলে এই প্যানেল এক্সিস্ট করতে পারে? কেউ 10 পেয়ে চাকরি করবে, আর ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের নাম্বার ছাড়াই কেউ 13, 14, 15, 16 পেয়ে চাকরি করবে না, সে 8 বছর আসতে থাকবে? এটা হতে পারে? এই 42,949 প্যানেল পুরোটাই ভাওতাবাজি প্যানেল। এটা নিয়েও কালকে আর্গুমেন্ট হয়েছে এবং বলেছে যে প্যানেলটা অ্যাজ পার রুলস তৈরি হয়নি। অ্যাপ্রুভাল তো পরে আসবে, অ্যাপ্রুভাল তো ডিভিশনের প্রসঙ্গ আসবে, বাট অ্যাজ পার রুলস প্যানেল তৈরি হয়নি। কারণ বাসুরাই কোম্পানি তৈরি করেছে, তারা প্যানেলের নিয়মকানুন তারা জান, তারা 8-5 কি 8-6 কি এই সমস্ত নিয়ম তারা গেজেট ফেজেট তারা পড়েনি, তাদের তো গেজেট যায়নি। তো তারা প্যানেল বানিয়ে দিয়েছে নিজেদের মতন করে। আনরিজার্ভ টোটালটাই জেনারেল, টোটালটাই জেনারেল বুঝেছে, সবাই ওখানে জেনারেল লেগেছে। কোনো এমআরসি ক্যান্ডিডেটকে প্লেস করা হয়নি। মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছে, SC ST OBC OBC B, তাদেরকে অধিক মেধাসম্পন্ন হলেও তাদেরকে প্লেস করা হয়নি জেনারেলে। তো নর্মালি কি হয়, ধরে নেন 800টা আমার ভ্যাকেন্সি আছে, 500টা জেনারেল, 100টা SC, 100টা OBC,
100টা এসটি ধরে নিলাম। এবার এখানে ধরুন একজন ওবিসি প্রার্থী, সে ধরুন ভীষণ ভালো নাম্বার, 100 খুব ভালো নাম্বার, তো তারা চলে যাওয়ার কথা ওই 500টা আনরিজার্ভ সিট বা জেনারেল সিটের মধ্যে, কিন্তু এখানে সেটা করা হয়নি। এখানে তাদেরকে 100টা সিটের মধ্যে রেখে দেওয়া হচ্ছে এবং 500টা সিট যেখানে এসসি এসটি ওবিসিরা ঢুকতে পারতো সেখানে তাদেরকে না ঢুকিয়ে 100 সিট দিয়ে ওই 500টা সিটের জেনারেল দিয়েছে। এটা হচ্ছে গোটা প্যানেলের ফান্ডা 42-এ। খুব তাড়াতাড়ি এগুলো রিভিল হবে এবং এক এক করে বিষয় ধরতেও পারছেন। এটা খুব ভালো ব্যাপার যে উনি মাঝখানে এমন এমন মন্তব্য করছেন যে মনে হচ্ছে কিছুই করতে পারবেন না, বাট এখন মনে হচ্ছে যে উনি মূল স্রোতে ফিরে এসেছেন এবং কার্যত এক এক করে কাট অফ সংক্রান্ত মামলাগুলো তার পাকিচ্য করছে এবং কার্যত এই জিনিস টিকবে না। এই প্যানেল টিকতে পারে, 8 বছর হয়তো চাকরি করছেন, বাট বিষয়টা হচ্ছে এইভাবে হতে পারে কেউ 10 পেয়ে চাকরি করবে, কেউ 15-20 পেয়ে, আমার মনে আছে 20 নাজিবুর বলে একটা ছেলে আছে, 20 পেয়ে চাকরি পায়নি মালদায় ওবিসি হওয়ার জন্য, মানে রিজার্ভ ক্যাটাগরি হওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি এই রিজার্ভেশনটাই পুরোপুরি জেনারেলদের নিয়ে তারা বেরিয়ে চলে গেছে। 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে, ভাবুন ডাবল নাম্বার পেয়ে তারা প্যানেলে বাইরে রয়েছে। আর সেখানে ওই যে সুবিশানাল এসে বলবে প্যানেল এক্সপায়ার, এক্সপায়ার, আরে দুর্নীতি হলে বাস ওসব এক্সপায়ার, মানে তোমার টাইম বাউন্ডিং কোনো ব্যাপার না, দুর্নীতি যদি হয় ও ঠিক যাবে, যে কোনো মুহূর্তে মামলা করা যায়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে।